সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবরায় দীপ্ত। আপনারা দেখছেন সংবাদ প্রকাশের আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছে যিনি কিনা ঢালিউডে নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন এবং জানেন দামাল সিনেমা ইতিমধ্যেই কাঁপাচ্ছে পুরো দেশ এবং সিনেমা ইন্ডাস্ট্রিকে নতুনভাবে আলোচনায় এনেছেন। এই সিনেমার এমন একজন মানুষ সুমিত সেনগুপ্ত, যিনি কিনা পর্দার ইন্টারভেলের সময় আছেন এবং শেষ সময়টাও সবাইকে কাঁদিয়ে দিয়েছেন, রক্ত গরম করে দিয়েছেন। আছেন আমাদের সাথে এই প্রজন্মের তারকা সুমিত সেনগুপ্ত। সুমিতা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। আমরা দেখছি ঢালিউডের একদম আপনাকে নিয়ে এখন মেতে আছে। দুই তারকা আছেন দামালে, কিন্তু আপনাকে নিয়ে কিন্তু ভিন্নভাবে আলোচনা হচ্ছে। কেমন লাগছে বিষয়টা? হ্যাঁ, খুব স্বাভাবিক, খুবই ভালো লাগছে। আসলে এইটুকু পাওয়ার জন্যই তো কাজ করা না তো। আর যেহেতু ফিল্মটা নিয়ে অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট করে কাজ করেছি, তো সেই দিক থেকে এটা মনে হচ্ছে আলাদা একটা বিশেষ প্রাপ্তি। বিশেষ প্রাপ্তি যেহেতু বললেন, একটা জিনিস কিন্তু অন্যভাবে নজর কেড়েছে যে দামাল সিনেমা আমরা দেখেছি ইন্টারভেলের সময় আপনাকে দিয়ে শেষ হয়েছে, আবার কিন্তু যখন শেষটা হয় সিনেমা তখন আপনাকে দিয়ে শেষ হয়। এই জিনিসটা কি কাকতালীয়ভাবে নাকি ডিরেক্টরের সাথে কোনো কথা হয়েছে এই বিষয়ে? আসলে না, এটার ভালো ব্যাখ্যা হয়তো ডিরেক্টর দিতে পারবে, কিন্তু আমার কাছে তো স্ক্রিপ্টে এরকমই ছিল, বিষয়টা এরকমই ছিল। তো আমি তো সির্ফ শুধু অ্যাক্টর, আমি অ্যাক্টিং করে গেছি আমার জায়গা থেকে। আর যদি বলেন যে সিনটা এখানে কেন বা ওখানে কেন, এটা আসলে আমার থেকে আমার ডিরেক্টর হয়তো ভালো বলতে পারবে। এই বিষয়ে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন তার প্রতি, কারণ আপনার যে চিৎকার যে ছিল এটা কিন্তু পুরো হল মাতিয়ে তুলেছিল এবং সবার কিন্তু গায়ের কাটা দিয়েছিল আর কি। বিষয়টা একটু নিয়ে যদি ব্যাখ্যা করতেন, কেমন ছিল শুটিং করার সময় অভিজ্ঞতাটা? ডেফিনেটলি একজন অ্যাক্টর আসলে তখনই কিছু করতে পারে, তখনই আসলে সারপ্রাইজিং হয়, মানে অডিয়েন্স থেকে শুরু করে সবাই, যখন আসলে ডিরেক্টর ওই চরিত্রটাকে ওইভাবে স্পেস দিয়ে তার মতো করে গড়ে তোলে বা ভিজুয়ালাইজ করে। হ্যাঁ, ডেফিনেটলি এটা অল ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর। হ্যাঁ, আর তার পিছনের অংশটুকু যদি আমি বলি, সেটুকু হচ্ছে একজন লেখক। আপনারা জানেন এটা নাজিমুদ্দৌলা লিখেছেন গল্পটা, মিলে। হ্যাঁ, তো সেখান থেকে সেই ভাবনাকে ভিজুয়ালাইজ করে ডিরেক্টর আসলে আমার চরিত্রটাকে এই যে আপনাদের সামনে এরকম প্রেজেন্ট করেছে, এটার জন্য আমি আসলেই কৃতজ্ঞ আমার পরিচালক রায়হান রাফির কাছে। দামাল পর্যন্ত আসার আগে কিন্তু ভিন্ন রকম একটা গল্প ছিল, স্ট্রাগল ছিল। এই মিডিয়া জগতে আসার ক্ষেত্রে একটু শুনবো স্ট্রাগলের সময়টা, প্রথম কিভাবে আসলেন, কার হাত ধরে, সবচেয়ে কে আপনাকে হাত ধরে এখানে নিয়ে এসেছেন, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, আমার প্রথম আসলে এমনি খুব স্বাভাবিক যে যেহেতু কে না ফেমাস হতে চায়, এটার যেমন সবার একটা লোভ থাকে যে আমাকে সবাই চিনুক, সবাই জানুক। তো আমার ব্যাপারটাও একদম আলাদা না। আর অ্যাক্টিংয়ের ফ্যাসিনেশনটা আসলে আমার আগে থেকেই ছিল, সবার মতোই, সব অ্যাক্টরদের যেমন থাকে, তো আমারও ছিল। তো আস্তে আস্তে সুযোগ যখন হয়ে গেল, তখন আসলে আমার প্রথম ইন্ডাস্ট্রিতে প্রথম আমার বড় কাজ বা মানুষ আমাকে চেনে বা জানতে আমার নিজেরও আগ্রহ আরও বাড়ায় দেয়, সেটা হচ্ছে আমি প্রথম কাজ করি ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরীর সাথে। ওনার একটা বিজ্ঞাপন ছিল রবির, ওটা দিয়ে আসলে আমার প্রথম লাইমলাইটে আসা এবং আমার নিজেরও কাজের আগ্রহটা আরও 4-5 গুণ বাড়িয়ে দেয়। তো তারপর ওখান থেকে সিনেমা থেকে এই যে আজকে যেই অবস্থান, এটা আর কি সব কিছু মিলে যদি বলি, আমার ফ্যামিলি, আমার নিজের চেষ্টা, আর সব থেকে বড় কথা হচ্ছে যে সৃষ্টিকর্তারও একটা ইয়ে আছে, এই আর কি। নতুনভাবে আপনাকে চিনছে, মানুষ জানছেন, হাতের যে নতুন নতুন কাজ অবশ্যই আসছে, কিন্তু আপনাকে কিন্তু কয়েকদিন আগে অন্য সিনেমাতেও মানুষ দেখেছে, মিশন এক্সট্রিম, পদ্মপুরাণ, এটাও কিন্তু আলোচনায় ছিল। তো এই বিষয়ে একটু বলবেন যে তখনকার আর আজকের সুমিত পার্থক্যটা কোন দিকে আছে? আচ্ছা, আসলে আমার কাছে পার্থক্য বলতে দেখেন, আমার কাছে, আমি আগেও বলেছি, আমার কাছে মনে হয় কি, যখন আমি কোনো একটা কাজ করি, তো কাজটা যখন শেষ হয়ে যাওয়ার পরে যখন কাজটা রেডি হয়, যখন আমি দেখি, তখন আমার কাছে প্রত্যেকবারই মনে হয় আমি যদি আরেকটু ভালো করতাম, আমি আরেকটু ভালো করতে পারতাম। আসলে আমার মনে হয় এটা একটা মানুষের অভিজ্ঞতা, কাজ করার অভিজ্ঞতা থেকে হয়। কারণ সে একবার ওই কাজটা করে ফেললে, ওটা যখন তার রপ্ত হয়ে যায়, পরে যখন তার কাছে ওটা আরও ইজি হয়ে যায়, আরও ভালো কিছু করার চেষ্টা করে, এরকমই হয়তো ব্যাপারটা। হ্যাঁ, সেখান থেকেই আমি বলবো যে হয়তো দামাল যদি আমি আবার এখন করতাম, তখন হয়তো এখন আরও বেটার করতাম, এরকমই অ্যাকচুয়ালি। আর পদ্মপুরাণ আর মিশন এক্সট্রিম দেখেন, আমার কাছে সবসময় মনে হয় যে আমি আসলে এটা কি আমার
টিপ থেকে আমি বলছি যে সবাই তো ফিল্ম করে যাচ্ছে, সবাই অনেক হয়ে যাচ্ছে, তো তখন আমার মনে হচ্ছিল যে আমি একটু ডিফারেন্ট কিছু করি। তো আমার বাকি ডিরেক্টর বা আমার সাথে যারা ওঠা বসা করে তারা সবাই বলছিল যে তুমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করো। তো সেই থেকেই আমার আসলে ইচ্ছেটাও তৈরি হয় যে আমি একটু আলাদা কিছু করব। তো তেমনি আপনি দেখেছেন যে আমি পদ্মা পুরাণে অ্যাকচুয়ালি একজন ড্রাগ ডিলারের একটা চরিত্র করেছি, যেখানে আসলে ও একটা ছদ্মবেশ নিয়ে ড্রাগ ডিলিংটা করে। তারপরে আমি যখন মিশন এক্সট্রিম করি, এখানে আসলে পুরোটাই এক্সাইটেড ছিলাম যে কারণ এটা কপ থ্রিল আর একজন পুলিশ কমিশনারের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের চরিত্রে অভিনয় করব, এটা আসলে আমি লুফেই নিলাম বেসিক্যালি। তো ওখানেও যেমন একটু আলাদা, ঠিক আবার এই দামালে এসে এটাও আলাদা, একজন ফুটবলারের চরিত্রে অভিনয় করেছি। তো এই আর কি। আমি যদি আরও সামনে, যেমন আমার আর একটা ফিল্ম আসছে ছায়াবৃক্ষতে আসলে আমার চরিত্রটা একজন চা শ্রমিকের। তো চা শ্রমিক তো অনেক ধরনেরই হয়, ওখানে আমার চরিত্রটা একটা ড্রাইভারের। তো আসলে এইভাবেই একটু আলাদা করে নিজেকে একটু ভাবার চেষ্টা করি বা একটু করার চেষ্টা করি, যাতে নিজের প্র্যাকটিসটাও হয়, চরিত্রের ভ্যারিয়েশনটাও আসে, আমি কোনটাতে কেমন করতে পারি, কী ধরনের চরিত্রগুলো আমার করাটা উচিত বা ভালো লাগে, বা সেগুলোরও একটা মানে আত্মপ্রকাশ ঘটাই আর কি। একটু যদি শুনি যে আপনার পার্সোনালি কোন ধরনের গল্প পছন্দ, গল্প নির্ভর সিনেমা নাকি ড্যাশিং হিরো একদম মারপিট করে ফাটিয়ে দিবে আর নায়িকাদের একদম পছন্দের কাছে চলে যাবে, এরকম নাকি গল্প নির্ভর সিনেমা আসলে পছন্দ করবেন? আসলে এটা স্পেসিফিক আমি বলতে পারবো না। আমার কাছে সবসময় ভালো লাগে, সেটা অ্যাকশন হোক বা কমেডি হোক, মানুষ যখন খুব হাততালি দেয়, তো আমার প্রতিবার যে ব্যাপারটা দিয়ে হাততালি দেয় আসলে আমার মনে হয় যে ওই চরিত্রটাই আমি করব। হ্যাঁ, তো বিভিন্ন সিনেমা দেখতে গিয়েও মনে হয়। তো আসলে একজন অ্যাক্টর হিসেবে আমার কাছে মনে হয় আমি সব ধরনের চরিত্রই করতে চাই আসলে। তাহলে হয় কি, নিজেরও একটা বিষয় থাকে না যে আমাকে স্প্রেড আউট কতটুকু আমি করতে পারবো, সেটাও বোঝা যায়। আমরা একটা জিনিস দেখেছি যে অমিত হাসান একসময় জনপ্রিয় নায়ক, তিনি কিন্তু পার্শ্ব চরিত্রগুলো বেশি করতেন। আপনাকেও ওই জায়গাটায় দেখছি আমরা, আপনি মেইন ক্যারেক্টার করছেন না, বা একটা সিনেমা একা টেনে নিয়ে যাওয়া সেটা কিন্তু আমরা দেখছি না। এরকম চরিত্র আসছে কিনা, বা কেন পার্শ্ব চরিত্রগুলো করা হচ্ছে? আমরা তো জানি যারা পার্শ্ব চরিত্র করে তারা একসময় আস্তে আস্তে হারিয়ে যায়, এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? আসলে দেখেন, হারিয়ে কেন যায় সেটা জানি না। হয়তো তাদের দিকে সেই সময় বা যখন তারা হারিয়ে গেছে অত নজর দেবার মতো কেউ ছিল না, বা ওই ধরনের এত কাজ হতো না। আসলে বেসিক্যালি আমি দুইটা কারণেই করি, যে দেখেন, একটা ভালো প্রজেক্টের সাথে ইনভলভ হওয়া মানে সবারই ভালো। হ্যাঁ, আমাকে ছাড়া তো আর প্রজেক্টটা হচ্ছে না। অবভিয়াসলি তারা আমাকে ওই চরিত্রের মধ্যে দেখতে পায়, তো এই জন্য আসলে আমি করি। আর বড় কথা হচ্ছে গল্পগুলো পছন্দ হয়, এই কারণেও করি। আর যে বড় বিষয়টা আমি বলছি যে সেটা হচ্ছে যে এটা ডিরেক্টরের ভাবারও বিষয় আছে। হ্যাঁ, যে আমাকে নিয়ে কারা কতটুকু ভাবছে এটা। তো আমি মনে করি যে ধীরে ধীরে এখন ভাববে, হ্যাঁ, মানুষ ভাববে। লেটস সি কী হয়। আমি আমার কাজটা করে যাচ্ছি মন দিয়ে, চেষ্টা করছি ভালো কিছু করার। এখন অডিয়েন্স বলবে, বাকি দর্শক চাহিদা তাদেরকে ভাবাতে শুরু করুক, এটাই। সিনেমার গল্প তো আমরা শুনছিলাম, একটু শুনবো আর কি। সুমিতের বেড়ে ওঠা বা কোত্থেকে তিনি লেখাপড়া করেছেন, একটু শিকড়ের সন্ধানে আমরা একটু যেতে চাই। একটু শিকড়ের সন্ধান যদি আমাদের দেন, অনেকে কিন্তু এই জিনিসটি নিয়ে আগ্রহে থাকেন যে আমাদের বাড়ির কাছের মানুষ বা কোত্থেকে উনি উঠে আসলো, একটু যদি বলেন। আমার জন্ম হচ্ছে কুড়িগ্রাম জেলাতে, তো গ্রেটার রংপুরে। আসলে কুড়িগ্রামের রাজারহাট থানা, নাজিম খান ইউনিয়ন, এখানে আমাদের পৈতৃক বাড়ি। তো আমার বেড়ে ওঠা মানে স্কুলিংটা ওখানেই, আমার দাদুর হাতে তৈরি স্কুল, যেখান থেকে আমি পড়াশোনা করেছি। স্কুলের নামটা যদি একটু শুনিনি দর্শক। নাজিম খান হাই স্কুল অ্যান্ড কলেজ। তো ওখান থেকে আসলে আমার ম্যাট্রিক পাস করা। তারপরে ওখান থেকে কলেজ হচ্ছে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। দেন ওখান থেকে ঢাকায় আসা, ঢাকায় গ্র্যাজুয়েশন করায় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এখান থেকে। তারপর আস্তে আস্তে এই কাজে আসা।
একটু শিকড়ের সন্ধানে যেহেতু আমরা গিয়েছি, একটু বন্ধুদের খোঁজ আমরা নিতে চাই। বন্ধু যারা ছিলেন সে সময়, এখনও আছেন আশা করি, তারা কি কিছু বলে যে তাদের কাছের একজন প্রিয় মানুষ, বন্ধু আজকে সিনেমার তারকা, সবাই তাকে ফলো করছে, ভালোবাসছে, কোনো মেসেজ পান তাদের কাছ থেকে? 100%। যেমন আজকে বড় সারপ্রাইজিং মেসেজ যেটা আমি বলবো, আমার এক বন্ধু, আমার স্কুলের বন্ধু, যে আমার দুইটা বন্ধু আছে যারা আমাকে জিগরি বলে ডাকে। তার মধ্যে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার আছেন, ওর নাম হচ্ছে শহীদুল আলম। তো সে আজকে আমাকে সকালে দেখি শ্যামলী সিনেমা হলের সে সকালের শোয়ের টিকিট কেটে তার কলিগদের সবাইকে নিয়ে সে সিনেমা দেখতে গেছে। তো ওখানে টিকিটটা কেটে আমাকে সে ফেসবুকে মেসেঞ্জারে দিয়েছে যে তোমার অনারে, হ্যাঁ, এটা আজকে আমরা সবাই, আমি কলিগদের দেখাচ্ছি। তো এটা আসলে আমি মনে করব যে মানে বন্ধুদের কাছ থেকে এর থেকে আমার আর বেশি কিছু চাওয়ার নেই। হ্যাঁ, এই ভালোবাসাটাই আমি মুগ্ধ। সবার কিন্তু ছেলেবেলায় একটি বাদরামি থাকে, ছেলেবেলায় আমরা স্কুলে অনেক মজা করি, কোনো কিছু মনে পড়ে এই মুহূর্তে? হ্যাঁ, সে গল্পের তো শেষ নেই, যদি শুনি অনেক গল্প আসলে, ওইভাবে কি বলবো, গল্প অনেক। তো আমরা স্কুল জীবনের, আমার স্কুলের বন্ধুদের কথা যদি বলি, তো আমরা 3-4 জন বন্ধু ছিলাম, খুবই ক্লোজলি মিশতাম স্কুল থেকে। তারপরে তো কলেজে আসা, কলেজের একটা গ্রুপ হয়ে যায়, তারপর ইউনিভার্সিটিতে আসা। ইউনিভার্সিটি এবং কলেজ বন্ধুত্ব মিলে আমার যে কিছু ফ্রেন্ডরা রয়েছে, আমরা 3-4 জন, তারা আসলে খুবই ওয়েল কানেক্টেড এখন। শোভন, মুবিন, সাদ, এবং আমার স্কুলের আরেক বন্ধু আছে বাবু, তারপরে হচ্ছে নিয়াজ। আমরা এসব খুব কানেক্টেড বন্ধুরা। শহীদুল বললাম যার কথা, তো খুব কানেক্টেড। তো বিভিন্ন কিছুতে তারা আমাকে নক করে, খোঁজখবর নেয়, সব কিছু মিলে এই আর কি। আমরা তো জানি আপনি বিবাহিত, অনেক তারকা আছেন যারা বিবাহিত হয়ে গেলে কিন্তু অনেক মেয়েই আসলে তাদেরকে মানে একটু অন্যরকমভাবে দেখে আর কি, যে বিবাহিত, আমাদের স্বপ্নের পুরুষ আরেকজনের হয়ে গিয়েছে। এই বিষয়টা কি কখনো মেয়ে ভক্তদের কাছ থেকে এরকম কোনো মেসেজ এসেছে কিনা? হ্যাঁ, এর আগে কবে যেন কোথায় ওই একটা ফেসবুকে, তো তখন ওখানে নিচে কমেন্ট দেখলাম, ও আপনি বিবাহিত। এটি আসলে অনেক মজার, কারণ নায়কদের বিবাহ হয়ে গেলে কিন্তু যারা মেয়ে ভক্ত থাকেন তারা কিন্তু একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করেন। আশা করি সুমিতদার ক্ষেত্রে এই জিনিসটা হবে না। যদি বলেন আর কিছু মজার কিছু থাকে? আসলে না, এরকম মনে হয় না এরকম হবে, মানে এই জেনারেশনে হয় না। হ্যাঁ, এই জেনারেশনে হয় না, হয়তো আগে হতো, বা কোনো একটা ভুল ধারণা থেকে এটার জন্ম ছিল, হয়তো ভুল ধারণা থেকে। হ্যাঁ, তো বাট এখন এই যুগে আমার মনে হয় না এটা কোনো একটা করে, বরঞ্চ মানুষ, ফ্যামিলি, এই সব কানেক্টিভিটি, বউ বাচ্চা, বাবা মা, ভাই বোন, ফ্যামিলিয়ার গাই, এদেরকে অনেক বেশি পছন্দ করে মানুষ। তো তার মধ্যে থেকে এসে অ্যাক্টিং করা, একটা চরিত্রকে প্রেজেন্ট করা মানুষের সামনে, আমার মনে হয় অডিয়েন্সরা এখন বেশি এগুলোকে পছন্দ করে। সো আমার ক্ষেত্রেও এর বিকল্প হবে না আশা করি। যেহেতু বিবাহিত একটা কথা আসলো, বা একটা বৌদির কথাও শুনতে চাই, কীভাবে তার সাথে যাত্রাটা শুরু হলো, সম্পর্কের শুরুটা আসলে কোত্থেকে হলো একটু জানবো আমরা। সম্পর্কের শুরুটা হচ্ছে যে ফেসবুকে, তো এরপর কথাবার্তা, তারপরে হচ্ছে তার সাথে আমার কথা হয়, দেখা হয়। প্রথম পরিচয়টা ফেসবুকে, তারপরে কথা, দেখা। তো ওকে দেখেছিলাম আমার এই ফ্রেন্ডের, মানে মুস্তাফি শিমুল, ওর একটা শ্যুট হচ্ছিল, তো তখন ও ওখানে কাস্ট ছিল। তো তারপরে ওখানে ওই সেটে একদিন মিট হয়, এরপরে ওর ফ্যামিলি মেম্বারদের সাথে কথাবার্তা, আমার ফ্যামিলির সাথে কানেক্ট হয়ে যায়, ওদের ফ্যামিলি, তারপরে বিষয়টা আসলে ফ্যামিলি থেকেই আগানো হয়। আমরা তো জানি আসলে উনিও মডেল এবং মডেলিং করে থাকেন, মিডিয়া জগতের মানুষ। স্ট্রাগলের সময়টা আসলে তার সাপোর্ট কতটা পেয়েছেন? ভীষণ, মানে এটা আসলে এটা তো ওইভাবে বিস্তারিত বর্ণনা করে এটার আসলে বলা যাবে না। এটা আসলে মানে এটা একদম খুব ফিলের বিষয়, যে আমার কোনো কিছু আসছে, হচ্ছে, তার ভিতরে আরেকটা এক্সাইটমেন্ট থাকে। আমি হয়তো কোনো একটা কাজ হলো না আমার, সেই সাপোর্টটা তার কাছ থেকে পাই না, তুমি অন্যভাবে করো, এটাকে চেষ্টা করো। অবভিয়াসলি এই সাপোর্টটা না থাকলে হয়তো এই দামাল পর্যন্ত এই যে জার্নিটা, এই পদ্মা পুরাণ, মিশন এক্সট্রিম, দামাল, সামনে যেটা আসবে মনে হয় না সম্ভব হতো। যে দামালের কথা আবার আসলো, আমরা একটু পিছনের গল্প শুনবো। দামালের যুক্ত হওয়াটা আসলে কিভাবে, এবং দামালের গোলকিপার চরিত্র আপনি করেছেন, সবাইকে সারা ফেলে দিয়েছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে, একটু যুক্ত হওয়ার কথাটা একটু জেনে। যুক্ত হওয়াটা হচ্ছে এর আগে, অনেক আগে আমার এক ডিরেক্টর বন্ধু ছিলেন বুলবুল বিশ্বাস। তো বুলবুল বিশ্বাসের থ্রুতে আমি রাফির সাথে একবার কথা হয়েছিল, রায়হান রাফি।
ওনার সাথে কথা হয়েছিল। তো তারপরে তখন সে শ্যুট করছিল আমার মনে হয় পোড়ামন 2। তারপর অনেক দিন এই প্যান্ডামিকের সময় ওই টাইমটাতে একদিন রাফির ফোন, তো বলল যে আমি একটা প্রজেক্ট নিয়ে বসতে চাই, প্রজেক্টটা একটু নর্মালি আমি একটা ইন্ট্রো দিই, এরকম স্বাধীন বাংলা ফুটবল টিম থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটা ফিকশন করতে যাচ্ছি। হ্যাঁ, বা ভেরি নাইস, গুড, তাহলে চলো একদিন বসি। তো এই প্যান্ডামিক শেষ হয়ে গেল, তারপরে আমরা স্ক্রিপ্ট নিয়ে একদিন বসলাম। স্ক্রিপ্ট নিয়ে বসার পরেও আমাকে বলল যে আসলে আমাদের এই ক্যারেক্টারগুলো করছে, এর মধ্যেই 3টা ক্যারেক্টার, তো একজন হচ্ছে স্ট্রাইকার, একজন ক্যাপ্টেন আর একজন গোলকিপার, আমরা এই 3টা ক্যারেক্টারকে আমরা পোর্ট্রে করছি। তো আসলে দেখেন, ওই আমি আগেও ইন্টারভিউতে বলেছি যে যেহেতু আমি বাংলাদেশি, তো স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ আমার কাছে একটা মানে অনেক বড় বিষয়। এখানে আমার চেতনা, আবেগ, এই জায়গাটা অনেক বড়। হ্যাঁ, আর তারপর হচ্ছে ফুটবল। তো ফুটবলটা আমার আগে করে ফুটবল খেলতে খুব ভালো লাগতো, ছোটোবেলায় খুব ফুটবল খেলতাম। তো বাট এই সব মিলায়ে যখন আমার এই জিনিসটা, তো আসলে এটা একটা লোভ তৈরি হয়ে গেল আমার গল্পের উপরে। এইটা তো লোভ, আর একটা বড় কারণ ছিল রায়হান রাফি খুব ভালো, মানে এই জেনারেশনে সে খুব ভালো ডিরেকশন দিচ্ছে, তার গল্পগুলোকে একটু আলাদাভাবে মানুষ আমরা বলতে পারি ডিরেক্টরদের তারকা আর কি। হ্যাঁ, অবশ্যই, মানে ডিরেক্টররা অনেক ডিরেক্টরই তারকা, সব ডিরেক্টরই তারকা, ওয়ান অফ দেম, সেও একজন তারকা। তো আমি আলাদাভাবে আসলে ওইভাবে কিছু না, প্রত্যেকটা ডিরেক্টরই তারকা আমাদের এখানে যারা আছেন, বা তারকা পরিচালক যারা আছেন, তাদের মধ্যে উনি একজন। তো সেখান থেকে একটা বড় লোভ ছিল যে তার সাথে কাজ করব, সব ব্যাটে বলে হয়ে গেল। আর যে জিনিসটা আসলে বলবো, এটার পেছনের একটা গল্প, সেটা হচ্ছে যে এই যে কাজটাকে, এই সম্পূর্ণ জিনিসটাকে এক্সিকিউট করার জন্য, এই যে আমরা খেলবো, খেলোয়াড় হয়ে উঠতে হবে, কারণ আমরা তখন পর্যন্ত সবাই মাঠে ঘাটে খেলা প্লেয়ার, পাড়ায় মহল্লা, কিন্তু এটাকে আসলে প্রফেশনালি ফুটবল খেলাটার জন্য যে অ্যাটিটিউডটা লাগে, আসলে এটার একটা তো ব্যাপার আছে। তো সেই ব্যাপারটাকে ধারণ করার জন্য এটা প্র্যাকটিস করতে হবে। তো এটা আসলে আমাদের রাত দিন 6 মাস, মানে রাত দিন পুরো দিন হোল ডে আমরা অনেক অনেক কষ্ট করেছি, রোদে বৃষ্টিতে। তো আমরা এটা প্র্যাকটিস করতাম পুরো 6 মাস। প্র্যাকটিস করার পরে আসলে আমরা এই চরিত্রগুলোকে এই খেলোয়াড় হিসেবে পেয়েছি। আমরা কিন্তু একটা জিনিস জানি যে এখানে যে শুটিংটা করা হয়েছে, এটা কিন্তু আসলে শুটিংয়ের মতো না, আপনারা খেলেছেন, এর ভিতর থেকে আসলে শুটিংটা উঠিয়ে নিয়ে আসা হয়েছে, এটা কি আসলে সত্যি কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এটা সত্যি। যে আসলে দেখেন, এই কোরিওগ্রাফটা ছিল এরকম যে একটা খেলা হবে, খেলাটা বলে দেয়া হতো যে এই 1 ঘন্টা এইভাবে খেলা হবে, পুরো খেলাটার একটা কোরিওগ্রাফ থাকতো। তো এই যে 1 ঘন্টা খেলবো, খেলাটা তো প্লে হতো, 4-5টা ক্যামেরা চলছে, চারপাশে প্লে হচ্ছে, তো ভুল হলেও ওখানে ছাড়া যাবে না, ওটা খেলতে হবে, খারাপ লাগলেও খেলে যেতে হবে, কারণ ক্যামেরা চারপাশ থেকেই রোল হচ্ছে। এইটা সব থেকে বেশি মানে খুবই ডিফিকাল্ট ছিল এবং কষ্টকর ছিল। আমি আবারও বলবো, আমার থেকেও বেশি কষ্টকর ছিল রাজ এবং সিয়ামের জন্য। এটা আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি। হ্যাঁ, আমিও অনেক রোদে ছিলাম, আমাকেও খেলতে হয়েছে, বাট আমি যেহেতু গোলরক্ষক, তো ওরা যেহেতু মাঠের মাঝখানে খেলতো, তো ওদের পরিশ্রমটা আমার তুলনায় আসলে 3-4 গুণ বেশি হতো। ইভেন একটা সময় আমরা খেলছিলাম একটা ম্যাচ, যেটা শ্যুট হচ্ছিল, তখন মানে সিয়াম মানে বমি করার মতো অবস্থা। হ্যাঁ, আমরা বুঝতে পারছি, কিন্তু বাট অনেক সময় ওগুলোকে আমরা অ্যাভয়েড করে, কারণ রোল চলছিল যে আমরা এটা শেষ করিনি, শেষ করলেই ঝামেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আজকের মধ্যে শেষ করতে হবে এই খেলাটাকে, এই অংশটুকু আজকের মধ্যে শেষ হবে, এরকম একটা ছিল। এর মধ্যে খুবই কষ্টের মধ্যে আমরা কাজ করেছি। তো আসলে আমার মনে হয় এই কষ্টগুলো আমাদের একটা সাকসেস নিয়ে এসেছে। হ্যাঁ, সাফল্যের চাবিকাঠি বলে না, এই কষ্টগুলোই তাই। একটু ডায়লগ শুনতে চাই আপনার, কারণ আপনার কথা শুনেই কিন্তু হল ভর্তি দর্শক জয় বাংলা স্লোগান দিয়েছে, সবাই দাঁড়িয়ে গিয়েছিল এক প্রকার, এবং অনেককে আমরা দেখেছি হলের ভিতর কান্না করছেন। আসলে একটু যে ডায়লগটা একটু শোনান আমাদেরকে। মনির অনেক দিন শহরে থাকে, ফুটবল প্র্যাকটিস করে, কিন্তু সে তার প্রেগনেন্ট বউকে বাসায় রেখে যায় একা। দেশের পরিস্থিতি খুব খারাপ থাকে তখন, কিন্তু আসলে গ্রামে অনেক সময় ওই জিনিসটা অতদূর, যুদ্ধের ব্যাপারটা অতদূর পর্যন্ত গ্রামে এখনও পৌঁছায়নি।
শহরে অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ, সে অনেক দিন ধরে চেষ্টা করছিল আসার জন্য, তো মাঝখানে চলে আসে। তো বাসায় যখন আসে তখন দেশের পরিস্থিতিটা আসলে খুবই খারাপ হয়ে যায়। তখন বউ বা ওর বোন থাকে, বোনকে ফেলে রেখে যায়। বোন খুব মানে ভয় পেতে থাকে যে তুমি থাকো না। তখন যে দেশের কি হবে, আমাদের কি অবস্থা হবে, তখন মুনির বউকে আশ্বাস দেয় যে তোমরা তো চিন্তা করো কেন, আমি তো আইসে গেছি, আমি থাকতে তোমাদের কেউ কিচ্ছু করতে পারবো না, আমি আসি না। শুনছিলাম কিন্তু অনেক গল্প, এবং শুনবো যে আজকে তো আমরা সংবাদ প্রকাশের মাধ্যমে আপনার কাছে এসেছি, বিনোদন প্রকাশ সংবাদ প্রকাশের, এটা কি দেখা হয় কিনা, কেমন লাগে আসলে? বিনোদন প্রকাশ, হ্যাঁ দেখা হয়। এটা তো দুই লোভে দেখি, আমারও ইন্টারভিউ যায় তো এটার জন্য দেখি, আবার অনেকের ইন্টারভিউ কেউ কী বলছে এটার জন্য দেখা হয়। আর না দেখে উপায় নেই, যেহেতু এখন আমার মনে হয় এই যে বিনোদন প্রকাশ সংবাদ প্রকাশে এটা খুব পপুলার হয়ে গেছে। কারণ কি, স্ক্রল করলেই চলে আসে কিছু না কিছু বিনোদন প্রকাশের। তো যখন দেখি যে সংবাদ প্রকাশ, বিনোদন প্রকাশ, আসলে আমি তাদের সাথে অনেক বেশি কানেক্টেড, তো যার কারণে দেখি, তাদেরটা ফলো করি। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুনছিলাম ঢালিউডের নতুন এক তারকার কথা, যিনি কিনা মাতিয়ে তুলবেন সিনেমা ইন্ডাস্ট্রি এবং ঢালিউড সিনেমাকে আরও অনন্য পর্যায়ে নিয়ে যাবেন। আমরা একটু শেষের দিকে আছি এবং শুনে নিব দর্শকদের উদ্দেশ্যে তিনি কি বলছেন। অবশ্যই আমি সংবাদ প্রকাশের সকল দর্শককে আমার পক্ষ থেকে এবং আমার টিম দামালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা জানেন গত 28শে অক্টোবর শুক্রবার আমাদের সিনেমা রিলিজ হয়েছে দামাল সারা দেশে, এবং চলছেও সগৌরবে। আমি আশা করছি এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দলে বলে হলে আসবেন এবং সবাই মিলে এই দামালকে সেলিব্রেট করবেন, দামাল উৎসবটাকে। থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।